Hi, good morning everybody. Earlier we discussed the first part of the poem. Today we will read the rest of the poem. Okay, let's start. অর্থাৎ কি না আগের দিনে আমরা কবিতার প্রথম অংশটা পড়িয়াছি, আজকে আমরা কবিতার অবশিষ্ট অংশটা পড়ব। তো সবার আগে কি না যে ফার্স্ট 4 লাইন আমরা পড়েছি আগের দিনে তার একটা ছোট্ট করে সামারি হয়ে যাক। ওকে, তো আমরা কি দেখেছি আগের দিনে না কবি এখানে সর্বপ্রথমেই তার কবিতা শুরু করছেন একটি প্রশ্নবোধক লাইন দিয়ে। না সেখানে কি বলছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, বলছে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি গ্রীষ্মের একটি দিনের সঙ্গে। নাহলে কবি যে তার বন্ধুকে নিয়ে কবিতাটা লিখছেন সেখানে প্রথম লাইনে তিনি বলছেন যে হচ্ছে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। তারপরের 3 লাইন আমরা কি দেখছি না তিনি বর্ণনা দিচ্ছেন কেন কম্পেয়ার করতে পারেন বা কেন পারেন না। তো প্রথমেই তিনি বলেছেন যে যে তুমি তো হও অনেক বেশি লাভলি এবং অনেক বেশি টেম্পারেট অর্থাৎ মডারেট কার থেকে না সামার ডেতে। কেন না সামার ডে হয়, সামার ডের মধ্যে আসে কি না একটা রাফ উইন্ডস মানে কি ঝোড়ো বাতাস অর্থাৎ খড়ো বাতাস, যেটা কি করে সামারের সময় না যে মে মাসে সুন্দর ফুলের কুড়ি ফোটে সেগুলোকে নাড়িয়ে ফেলে দেয় অর্থাৎ সেই কুড়িগুলোকে ডেস্ট্রয় করে দেয়। এবং কি না সামারের যে সময়টা মানে লাইফ স্প্যানটা খুবই শর্ট, ঠিক আছে। তো সামারের সেই সময়টা বা এই সুন্দর সময়টা কি হয় না পেরিয়ে যায় সময়ের সাথে সাথে। মানে যে সিজনাল একটা টাইম থাকে, তো তো সামার সিজনের সময় যখনই শেষ হয়ে যায় তার সৌন্দর্য চলে যায়। মানে অ্যাকচুয়ালি যে বলতে চাইছে যে সামারের সৌন্দর্য সেটা ক্ষণিকের অর্থাৎ কিছু সময়ের জন্য। তো এতটা আমরা পড়েছি। এরপর দেখো 5 নম্বর লাইন থেকে আমরা পড়বো। দেখো বলছে সাম টাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন, অর্থাৎ কি সাম টাইম মানে কখনো কখনো, টু হট দ্য আই অফ হেভেন। এখানে প্রথমেই দেখো আই অফ হেভেন বলতে কাকে ইন্ডিকেট করছে না আই অফ হেভেন বলতে এখানে সূর্যকে ইঙ্গিত করছে অর্থাৎ দ্য সান। তাহলে এখানে কি না হচ্ছে না ইট ইজ এ মেটাফোর, তো বিকজ দ্য সান ইজ কম্পেয়ার টু দ্য আই অফ হেভেন। তাহলে এখানে মেটাফোর ব্যবহার করেছে আই অফ হেভেন বলে, না কি তার মানে হচ্ছে সান কি হচ্ছে কি করা হচ্ছে না ইন্ডিকেট করা হচ্ছে। এখানে কি বলছে যে সূর্য কখনো কখনো তীক্ষ্ণ রোদ দেয় অর্থাৎ কি তীক্ষ্ণ শাইন করে অর্থাৎ কি করে না সূর্যের আলো তীক্ষ্ণভাবে পড়ে আমাদের ওপরে। ওকে, মানে বলতে চাইছে সূর্য তীক্ষ্ণভাবে মাঝে মাঝে কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, এবং কি প্রায়শই বা মাঝে মাঝে প্রায়শই কি হয় না তার এই যে গোল্ডেন কমপ্লেক্সনটা অর্থাৎ কি সূর্যের যে আলোটা সেটা তো গোল্ডেন কমপ্লেক্সন মানে কি সোনালী রঙের হয়। তো সেই যে গোল্ডেন কমপ্লেক্সনটা সেটা কি না মাঝে মাঝে ডিমড হয়ে যায়, DIMMED। ডিমড কথার অর্থ কি মানে হচ্ছে কি নিভু নিভু হয়ে যাওয়া, মানে কি তার তেজটা যে সূর্যের আলোর তেজ সেটা আস্তে আস্তে কমে যায়। তাহলে কি বলছে প্রায়শই অফেন মানে প্রায়শই, ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম তার মানে প্রায়শই কি তার যে গোল্ড কমপ্লেক্সনটা সেটা হচ্ছে ডিম হয়ে যায়। তার মানে কি বলতে চাইছে না দ্য সান লুজেস ব্রাইটনেস অ্যাজ ইট ইজ কাভার্ড বাই ক্লাউডস, অর্থাৎ কি মাঝে মাঝে কি হয় সূর্য মেঘের আড়ালে যখন লুকিয়ে যায় তখন তার যে গোল্ডেন কমপ্লেক্সনটা সেটা ডিম হয়ে যায়। ওকে, এবার নেক্সট লাইন দেখো, অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন, অর্থাৎ কি এখানে প্রথমে আমরা দেখব না হচ্ছে গোল্ডেন কমপ্লেক্সন আমরা দেখলাম ডিম দেখেছি, এরপরে দেখো আমরা কি দেখবো না এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন, অর্থাৎ কি এভরিথিং লুজেস ইটস বিউটি উইথ দ্য প্যাসেজ অফ টাইম। তার মানে কি আগে প্রথম আমরা ফেয়ার কথার মানেতে যাই তারপর আমরা গোটা লাইনটা বুঝবো। বলছি দ্য ফার্স্ট ফেয়ার রেফার্স টু অল দ্য বিউটিফুল অবজেক্টস অ্যান্ড দ্য সেকেন্ড ফেয়ার স্ট্যান্ড ফর বিউটি অ্যাজ এ হোল। অর্থাৎ কি না প্রথম যে ফেয়ার ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে সেটা বিউটিফুল অবজেক্টকে ডিরেক্ট করে বা ইন্ডিকেট করে, আর নেক্সট ডে বিউটি কথাটা মানে ফেয়ার কথাটা ব্যবহার করা হয়েছে সেটা কি বিউটি অ্যাজ এ হোল অর্থাৎ সমগ্র সৌন্দর্যের কথা বলেছে, মানে সামগ্রিক জিনিসের সৌন্দর্যের কথা বলেছে। তার মানে আমরা বলি না যে সুন্দর থেকে সুন্দরতম, তো সেটার কথাই বলছে যে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার মানে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতম জিনিস সামটাইম ডিক্লাইন মানে কি সেটা ডিক্লাইন আসেই মানে সেটার মধ্যে ডিক্রিজ আসেই। তো কেন বলছে যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার মানে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতর জিনিসের কখনো না কখনো কি হয় পতন আসে অর্থাৎ ডিক্রিজ আসে অর্থাৎ ডিক্লাইন হয়। তার মানে কি আমরা
কি বলতে চাইছে না হচ্ছে এভরিথিং লুজেস ইটস বিউটি, মানে সবকিছু তার হচ্ছে যে সৌন্দর্য, সবকিছু বস্তুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কি করে লুজ করে সময়ের সাথে সাথে। তার মানে কি আমরা জানি এই পৃথিবীতে সময়ের সাথে সাথে যত সুন্দর থেকে সুন্দরতম বস্তু আছে বা প্রাণী আছে বা অ্যানিমেল আছে, তাদের কি যে সৌন্দর্য, যে বাহ্যিক সৌন্দর্য বা ফিজিক্যাল বিউটি, সেটা কি সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেটা চিরকাল থাকে না, একই রকম সৌন্দর্য থাকে না। ওকে, এরপর দেখো বলছে বাই চান্স মানে দুর্ভাগ্যবশত, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম, অর্থাৎ কি নেচার চেঞ্জিং কোর্স, এই জিনিসটা ভালো করে দেখো। প্রথমে আমরা ইংলিশ পোর্শনের রেফারেন্সটা দেখব না, দ্য ল অফ নেচার প্রসেস অফ ডিকে, every object or person undergoes a decline in beauty with the passages of time। তার মানে কি নেচারের যে একটা ল আছে, কোন ল না নেচারের বা প্রকৃতির যে একটা ল আছে, সেটা কি সময়ের সাথে সাথে সব জিনিসকে বিলীন হয়ে যেতে হয়, বা সব জিনিস তার কি করে যে বিউটি বা যে চার্মটা, সেটা হচ্ছে আস্তে আস্তে হারিয়ে ফেলে। তো এটা হচ্ছে কি নেচারের ল, মানে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, সেটা কোনোদিন পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তিত থাকে। আনট্রিম মানে কি আনচেঞ্জ। তাহলে এরপর লাইনটা ভালো করে দেখো, বুঝতে পারবে যে বাই চান্স অর্থাৎ কি আনফরচুনেটলি অর্থাৎ দুর্ভাগ্যবশত, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম, তার মানে কি নেচারের যে চেঞ্জিং কোর্স অর্থাৎ কি না নেচারের যে ল, সেটা হচ্ছে আনট্রিম থাকে, সেটা অপরিবর্তিত থাকে। তার মানে কি কোন ল না ওই যে সময়ের সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে যায় বা ডিকে হয়ে যায় বা বিলীন হয়ে যায়, তো সেই নিয়মটা অপরিবর্তিত থাকে, সেটা কখনো পরিবর্তিত হয় না। অর্থাৎ কি দুটো লাইনের পর একসঙ্গে মানেটা বোঝো। বলছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, মানে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতম জিনিসকে আস্তে আস্তে কি করে করতে হয় না তার সৌন্দর্য হারিয়ে ফেলতে হয়। বলছে বাই চান্স, ওয়েদার ইট ইজ বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম, অর্থাৎ হয় হতে পারে সেটা দুর্ভাগ্যবশত কোনো কারণে হচ্ছে তার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য বা ফিজিক্যাল বিউটি সেটা হারিয়ে ফেলতে হয়, অথবা যে নেচারের হচ্ছে কোর্স আছে বা নেচারের যে নিয়ম আছে, সেই নিয়ম মেনে কি হয় না তার সৌন্দর্যে ডিক্রিজ ঘটে। ওকে, অর্থাৎ ভালো করে পরে এক্সাম্পলটা বোঝো। যেমন কি বাই চান্স দুর্ভাগ্যবশত কেন হতে পারে, ধরে নাও তুমি নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের কারণে তোমার ফিজিক্যাল বিউটি কোনো ড্যামেজ হলো, এইভাবে তুমি তোমার ফিজিক্যাল বিউটির যে চার্মটা সেটা হারিয়ে যেতে ফেলতে পারো। আর তা না হলেও সময়ের সাথে সাথে তোমার যখন এজ হবে, আস্তে আস্তে বয়স বাড়বে, তখনও তুমি তার ফিজিক্যাল বিউটিটা হারিয়ে ফেলতে পারো, যেটা কি না প্রকৃতির নিয়মে। ওকে, এটাই বলতে চেয়েছে। তবে নেক্সট কোয়াট্রেনে যাব আমরা। দেখো বলছে বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু যে চিরন্তন সামার, ঠিক আছে, সেইটা কিন্তু কখনো ফেড হবে না। এইখানে এটার্নাল সামার বলতে কিন্তু সামারকে মেনশন করছে না, এখানে সামার এটার্নাল সামার বলতে বোঝাচ্ছে যে চিরন্তন সামার, মানে কি চিরন্তনের যে সৌন্দর্য, মানে কি এখানে তার বন্ধুকে ইন্ডিকেট করে বলছে। তার মানে কি যে এটার্নাল সামার বলতে এখানে কাকে বলছে না দ্য বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড ইজ আইডিয়ালাইজড অ্যাজ ইমমর্টাল বাই দ্য পোয়েট। তাহলে এই যে পোয়েট যে তার বন্ধুকে নিয়ে কবিতাটা লিখছে, তো এইখানে বন্ধুর যে বিউটিটা সেটাকে এটার্নাল সামার হিসেবে রেফার করছে, যে বন্ধুর যে বিউটি সেটা কিন্তু কখনো ফেড হবে না, সেটা কি কখনো হচ্ছে রং হারাবে না, সেটা চিরসবুজ হয়ে থাকবে, অর্থাৎ কি তার বিউটিটা চিরকাল সেম থাকবে, সেটা কিন্তু কখনো ডিক্রিজ হবে না। কেন বলছে নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, অর্থাৎ কি না হি উইল নট লুজ পজেশন অফ হিজ বিউটি, মানে তার যে বিউটি অ্যাজ এ পজেশন, ঠিক আছে, তার যে সম্পত্তি বা হচ্ছে তার যে সৌন্দর্য, ঠিক আছে, সেইটা কিন্তু কখনো হারাবে না সে। কেন না বলছে দ্য ফ্রেন্ড উড রিটেন হিজ বিউটি আগেনস্ট দ্য র্যাপেজেস অফ টাইম। তার মানে কি বলছে নর লুজ পজিশন অফ হিজ ফিয়ার দা ওয়েস্ট, মানে কি দা ওয়েস্ট মিনস হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ যা আছে তোমার সেটা কিন্তু কখনো তুমি হারাবে না। কার না তার বন্ধুর, তাহলে সে তার বন্ধুর জন্য বলছে যা তোমার বিউটিটা আছে বা যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু তুমি কখনোই
হারাবে না সময়ের সাথে সাথে, কারণ আমরা কি জানি সময়ের সাথে সাথে সব জিনিস বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, আগের লাইনে আমরা পড়লাম। কিন্তু সেই সময়ের বিপক্ষে তুমি থাকবে, সময়ের অপোজিটে থাকবে, তুমি সময়কে জয়লাভ করবে, দিয়ে কি হবে না, যে সৌন্দর্যটা তোমার এখন রয়েছে সেটাই তোমার চিরকাল থাকবে। ওই জন্য বলছে এটার্নাল বিউটি। ওকে, এবার নেক্সট লাইনে যাওয়া যাক, এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন। বলছে নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। এ দেখো বলছে নর শ্যাল ডেথ ব্র্যাগ, বলছে তার মানেটা কি না, ডেথ বলতে এখানে হেয়ার ডেথ ইজ পার্সনিফাইড। প্রথম কথা, এখানে ডেথকে পার্সনিফাইড করা হয়েছে, কারণ ডেথকে একটা ব্যক্তির সত্তা আরোপ করা হয়েছে। কি বলছে নর শ্যাল ডেথ ব্র্যাগ, মানে কি ডেথ কখনো গর্ব করতে পারবে না তোমাকে নিয়ে। কিরকম তোমাকে নিয়ে না, ওন্ডারেস্ট ইন ইজ সেড, বলছে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওন্ডারেস্ট ইন হিজ সেড, অর্থাৎ কি মৃত্যু তোমাকে গ্রহণ করিয়া কখনো গর্ববোধ করতে পারবে না। কেন, ভালো করে দেখো, ওন্ডারেস্ট ইন ইজ সেড, তার মানে কি এই লাইনটা ভালো করে বোঝো। বলছে পোয়েটস ব্রেন উইল নেভার ওয়াক ইন দ্য শ্যাডোজ অফ ডেথ, হি উইল রিমেইন ইমিউন ফ্রম ডেথ। কারণ কি, সে হচ্ছে তার মৃত্যু ছায়, ঠিক আছে, মৃত্যু কি বলছে, মৃত্যু বলছে যে কবি এখানে বলছে যে মৃত্যু তোমাকে গ্রাস করিয়া তার ছায়ার মধ্যে অন্তর্ভুক্ত করিয়া কিন্তু সে কখনো গর্ববোধ তোমাকে করতে পারবে না। তাহলে অ্যাকচুয়াল কথায় যদি আমরা আসি, কি বলতে চাইছে যে যখন মৃত্যু আসবে তোমার, মানে কি ওর বন্ধুর কথা বলছে, সে তো তোমার ফিজিক্যাল বিউটি, মানে ফিজিক্যালি তোমার মৃত্যু ঘটবে, কিন্তু তোমার যে ফিজিক্যাল বিউটি, ঠিক আছে, যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কিন্তু মৃত্যু কখনো ঘটবে না। তোমার কিন্তু চাম রয়েই যাবে, মৃত্যু এসে তোমার বডিটাকে তো নিয়ে চলে যাবে, কিন্তু তোমার যে হচ্ছে ইম্প্যাক্ট, তোমার যে সৌন্দর্য, সেইটা কিন্তু চিরকাল রয়ে যাবে এই ভার্সের মধ্যে, অর্থাৎ এই কবিতার মধ্যে। কারণ তিনি কবিতার মধ্যে কি করছেন না হচ্ছে এই তার বন্ধুর বিউটিটাকে জীবন দান করছেন, অর্থাৎ কবিতার মধ্যে তিনি ধরে রাখবেন তার বিউটিটাকে, ঠিক আছে লেখক। তো এখানে কি বলছে যে মৃত্যু তোমাকে গ্রহণ করিয়া কখনো গর্ববোধ করতে পারবে না, অর্থাৎ কি মৃত্যু কখনোই তোমাকে গ্রহণ করিয়া গর্ববোধ করতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে বোস্ট কথার অর্থ হচ্ছে এখানে গর্ববোধ করা। আর ডেথ মানে বুঝতে পেরেছো, ডেথকে অ্যাজ এ পার্সন অর অ্যাজ এ পার্সনিফাইড করা হয়েছে, তাই জন্য ডেথ ওয়ার্ডটা এখানে পার্সনিফাইড। ওকে, দেখো এরপর দেখো ওন্ডারেস্ট ইন ইজ সেড কথাটা আমি তোমাকে বোঝালাম যে হচ্ছে কবির বন্ধু কখনোই মৃত্যু উপত্যকায় পদাচারণ করবে না, এটা বলতে চাই যে পোয়েটস ফ্রেন্ড উইল নেভার ওয়াক ইন দ্য শ্যাডোজ অফ ডেথ। ওকে, কারণ কি না হি উইল রিমেন ইমিউন ফ্রম ডেথ, কারণ কি সে মৃত্যু থেকে মৃত্যু থেকে সে সুরক্ষিত। ওকে, কেন সেটা আমরা আগে আরো পড়বো। দেখো বলছে হোয়েন ইন এটার্নাল লাইনস টু টাইম দাও গ্রোয়েস্ট, এই তো এখানটার সঙ্গে আগের লাইনটা যদি তুমি ম্যাচ করো, তখন তোমার যে এক্সপ্লানেশনটা বা হচ্ছে মানেটা সেটা হচ্ছে ক্লিয়ার হবে। দেখো বলছে হোয়েন ইন এটার্নাল লাইনস টু টাইম দাও গ্রোয়েস্ট, অর্থাৎ মানেটা কি ভালো করে দেখো। বলছে হিজ ওর্ডিনেস উইল ইনক্রিজ উইথ টাইম অ্যাজ দ্য পোয়েট উড ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন ভার্স। তার মানে কি এই লাইনটার দ্বারা লেখক বলছে যে মারা গেলে কি হয়, আস্তে আস্তে তার অস্তিত্ব হারিয়ে যায়, কিন্তু লেখক কি বলছে যে তুমি মারা গেলেও তোমার যে হচ্ছে বিউটিটা বা তোমার যে অস্তিত্বটা, তোমার যে ওর্ডিনেস, সেটা কিন্তু আরো সময়ের সাথে সাথে বাড়বে। কারণ কি আমি তোমাকে ইমিউন করে দেবো আমার ভার্সের দ্বারা, অর্থাৎ আমি তোমাকে কি করবো, মৃত্যুঞ্জয়ী করে দেবো আমার এই কবিতার ভার্সের দ্বারা। অর্থাৎ মানে কি তুমি কবিতার পাতায় চিরকাল বেঁচে থাকবে, তোমার বিউটিটাও বেঁচে থাকবে, তুমি কোনোদিন মরবে না, এটা বলতে চাইছে, ঠিক আছে। অর্থাৎ কি বলতে চাইছেন না লেখক তার ভার্সের দ্বারা তার বন্ধুর সৌন্দর্যকে এবং বন্ধুকে জীবিত রাখবেন চিরকাল। ওকে, এটাই বলতে চাইছেন। তাহলে হোয়েন ইন এটার্নাল লাইনস টু টাইম দাও গ্রোয়েস্ট, অর্থাৎ মানে কি বলছে যে হিজ ওর্ডিনেস উইল ইনক্রিজ উইথ দ্য টাইম অ্যাজ দ্য পোয়েট উড ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন ভার্স। ওকে, তাহলে এটার্নাল লাইনস মানে কি ইমমর্টাল ভার্সেস, অর্থাৎ যে ভার্সেস কোনোদিন খতম হবে না, যে কবিতার লাইন কখনোই হচ্ছে হারিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না বা কি খতম হবে না, শেষ হবে না, এই লাইন চিরকাল থাকবে।
কেন থাকবে, কি করে থাকবে, সেটা আমরা লাস্ট 2 লাইনের যে কাপলেট আছে সেখানে আমরা ভালো করে তার এক্সপ্লানেশন পাবো। তাহলে এইখানে 2 লাইন আমরা আগে বুঝে নিই। এখানে কি বললো যে হচ্ছে মৃত্যু কখনোই তোমাকে গ্রহণ করিয়া, ঠিক আছে, তার ছায়া অন্তর্ভুক্ত করিয়া কিন্তু কি করবে না, না হচ্ছে গর্ববোধ করতে পারবে না। কারণ তোমাকে তো তোমার তো ফিজিক্যাল বডিটা নিয়ে যেতে পারবে কিন্তু পুরোপুরি তোমার অস্তিত্বকে বিলীন করতে পারবে না। কারণ কি, লেখক বলছে আমি তোমাকে মৃত্যুঞ্জয় করে দেবো বা আমি তোমাকে চিরকাল জীবিত রাখবো আমার এই ভার্সের দ্বারা। ওকে, এটুকু বোঝা গেছে। এরপর আমরা যাব লাস্ট 2 লাইনে, যেটা হচ্ছে কাপলেট। ওকে, বলছে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। ওকে, বলছে তাহলে কি সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, মানে যতদিন মানুষ এই পৃথিবীতে বসবাস করবে এবং তার চোখ যতদিন দেখতে পাবে, ঠিক আছে, ততদিন কি হবে না, সো লং লিভ দিস, ততদিন এইটা জীবিত থাকবে। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? তাহলে দিস বলতে এখানে কাকে রেফার করছেন? দ্য সনেট অফ দ্য শেক্সপিয়ার, অর্থাৎ সনেট নাম্বার 18, অর্থাৎ শেক্সপিয়ার এই সনেট নাম্বার 18টা এটাকে রেফার করা হচ্ছে যে যতদিন মানুষ বেঁচে থাকবে এবং নিঃশ্বাস নেবে এবং চোখ তার দেখতে পাবে ততদিন এইটি লিভ করবে। কোনটি না, এই কবিতাটি লিভ করবে, মানে এই ভার্সটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, টিএস ডবল ই, দি কথার অর্থ হচ্ছে ইউ, ততদিন এটা তোমাকে জীবন প্রদান করবে। ওকে, তাহলে কি বলছে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অর্থাৎ এটা ততদিন তোমাকে জীবন প্রদান করিবে। তাহলে এবার আমরা নিচে ইংলিশ রেফারেন্সটা দেখবো। কি বলছে, দ্য থিম অফ দ্য প্রিভিয়াস 12 লাইন ইজ কন্ডেন্স ইন দ্য কাপলেট। তাহলে আগের যে আমরা 12 লাইনটা পড়েছি সেটার আমরা পুরোপুরি কি করছি না, প্রপার যেটা এক্সপ্লানেশন বা লাস্ট 2 লাইন আমরা বুঝতে পারছি যে লেখক কি করছেন না হচ্ছে তার বন্ধুর বিউটিটাকে কি করছেন, ইমমর্টালাইজ করছেন, মানে কি হচ্ছে চিরকালের জন্য তার পাতার দ্বারা বা তার ভার্সের দ্বারা জীবিত রাখার চেষ্টা করছেন। ওকে, কারণ কি আমরা জানি মানুষ নর্মাল মারা যায় কিন্তু যে মানুষের তৈরি আর্ট অ্যান্ড ক্রাফট, ঠিক আছে, মানে যেটা অ্যাকচুয়ালি আর্ট, রিয়েল আর্ট, ঠিক আছে, কপি আর্ট নয়, সেটা কিন্তু চিরকাল বেঁচে থাকে। ঠিক আছে, যেমন আমরা লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা আমরা এখনো রয়েছে আমাদের মধ্যে, এখনো সেটা ওর দিনেসটা আছে, এখনো তার মূল্য আছে, কিন্তু যে করেছে তিনি তো নেই পৃথিবীতে, কিন্তু তার আর্টের মূল্য রয়েই গেছে, এটা চিরকাল থাকবে, যতদিন মানুষ থাকবে, যতদিন মানুষ দেখতে পাবে, যতদিন মানুষ কি করবে না জীবিত থাকবে, ততদিনের মূল্য থাকবে। সেরকমই লেখক বলছেন যে মানুষ মরে যেতে পারে, নর্মাল মরে যেতে পারে, কিন্তু তার মানে কি এখানে তার বন্ধুর কথা বলে, সে মারা গেলেও তার যে বিউটিটা সেটা যে তিনি এই পাতার মধ্যে খোদিত করেছেন, অর্থাৎ তিনি যে হচ্ছে কবিতা রূপ দিয়েছেন, সেটা কিন্তু চিরকাল লিভ করবে। মানুষ বেঁচে যতদিন থাকবে এবং সেই চোখে দেখতে পাবে ততদিন তার এই কবিতা বেঁচে থাকবে এবং এই কবিতার দ্বারা তার বন্ধুও বেঁচে থাকবে। এটাই বলতে চেয়েছেন লেখক এখানে। এবার নিচে দেখো, দিস কথার অর্থ আগেই বলে দিয়েছি, দ্য সনেট অফ শেক্সপিয়ার। লাইফ মিন হচ্ছে ইমমর্টালিটি, আর বলছে দিস লাইফ ড্যাশ ড্যাশ দি, অর্থাৎ মানে কি দ্য পোয়েম এন্ডস উইথ এ রিভার্সড অ্যাজারশন। ওকে, ইট এন্ডস উইথ এ লফটি আইডিয়ালাইজেশন অফ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড ওর্দিনেস। তার মানে কি অবশেষে তার ফ্রেন্ডের যে বিউটিটা, ঠিক আছে, সেটা যে হচ্ছে চিরকাল জীবিত থাকবে তার কবিতার দ্বারা বা তার ভার্সের দ্বারা, এটাই বলে তিনি শেষ করছেন। ওকে, মানে কি যেটাকে বলে আর্টস লঙ্গা ভিটা বেভিস। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর joining with this channel. Okay.